এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। ধন্যবাদ তন্ময়। সাতক্ষীরা থেকে ভোটারের ইশতেহারে যুক্ত হয়েছি আমি মিয়া আমিরুল। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন এবং সেই সাথে হোয়াইট গোল্ড খ্যাত যে চিংড়ি চাষ রয়েছে এই জেলায়, এই জেলার যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনার পাশাপাশি রয়েছে বেশ কিছু সমস্যা। দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি রয়েছে জনসংযোগ থেকে শুরু করে নানান ধরনের সমস্যা। আজকে আমরা সাতক্ষীরা জেলায় এখানে যে বিষয়টি নিয়ে কথা বলবো, মূলত এখানকার রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সেই সাথে ভোটারদের সাথে আমরা যুক্ত হয়েছি। এখানকার যে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক রয়েছে সেখানকার শহীদ মিনার চত্বর থেকে আমাদের সাথে রয়েছেন এখানকার রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা। আমরা শুরুতে একটু পরিচিত হতে চাই। আমার ঠিক ডানে রয়েছেন এইচ.এম. রহমতুল্লাহ পলাশ, আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপি। আমার বামে রয়েছেন শহীদুল ইসলাম মুকুল, আমির সাতক্ষীরা জেলা জামাত। আমার ডানে শেষে রয়েছেন কামরুজ্জামান বুলু, আহ্বায়ক এনসিপি সাতক্ষীরা জেলা। বাইরে রয়েছেন ডাক্তার আব্দুল কালাম বাবলা, সুশীল সমাজের প্রতিনিধি। এবং আমাদের সামনে রয়েছেন এখানকার সম্মানিত ভোটাররা। আমরা শুরুতেই যেতে চাই আমাদের যে বিএনপির প্রতিনিধি রয়েছেন আমাদের সাথে। আপনি জেনে থাকবেন যে সুন্দরবন একটি অপার সম্ভাবনা এবং সেই সাথে সাতক্ষীরা জেলার যে অন্যান্য যে সম্ভাবনাগুলো রয়েছে তার মধ্যে সমস্যা জায়গা কিন্তু রয়েছে। রেল সংযোগ নেই এখানটায় এবং সেই সাথে কর্মসংস্থানের একটি ব্যাপার রয়েছে। সব মিলিয়ে আপনাদের দলের কোনো প্রতিনিধি কিংবা কেউ যদি নির্বাচিত হয় এই জেলায়, সেই ক্ষেত্রে আপনাদের ভাবনাটা কি থাকবে সমস্যা নিরসনে, একটু বলবেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ধন্যবাদ। এখন টিভি আমাদের এখানে আপনি ম্যানগ্রোভের কথা বললেন। এটা এমন একটা অপরচুনিটি আমাদের জন্য, যা আমরা এখনো পর্যন্ত শতকরা 10 ভাগও এটাকে ব্যবহার করতে পারি নাই। এটা প্রথমত আমাদের যোগাযোগ ব্যবস্থা। এই যে সাতক্ষীরা থেকে আপনার শ্যামনগর মুন্সিগঞ্জ পর্যন্ত যে রোডটি আছে, সে রোডটির বেহাল অবস্থা অনেক বছর ধরে। এই রোডটিকে আমরা যদি আমাদের দল, যদি সাধারণ জনগণ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, অবশ্যই আমরা এই রাস্তাটা ঠিক করব। দ্বিতীয়ত আমাদের বেনাপোল যে বন্দর আছে, এই বন্দরটাকে আমরা পরিপূর্ণ একটি বন্দরে রূপান্তরিত করতে চাই। আর আমাদের এখানে হোয়াইট গোল্ড, যেটা চিংড়ি চাষের এখানে যে ব্যাপারটা হলো, যেখানে চিংড়ি চাষের সঙ্গে সঙ্গে আমাদের সাধারণ চাষি তাদেরও সুবিধার্থে এখানে যে জলবদ্ধতা আছে এটাকে নিরসন আমরা করতে বদ্ধপরিকর। আর সার্বিকভাবে আমাদের এখানে আসলে শিল্প কারখানা তেমন গড়ে ওঠেনি। আমার বাবা প্রাক্তন বস্ত্রমন্ত্রী, উনি একটি বড় টেক্সটাইল মিল করেছিলেন, সেটাও বন্ধ হয়ে আছে। আমরা ওটাকে পুনরায় চালু করার জন্য আমরা পদক্ষেপ নেব। ধন্যবাদ। আমরা এবার একটু যেতে চাই, আমাদের সাথে রয়েছেন জামায়াতের যিনি প্রতিনিধি। আমরা যেমনটি দেখেছিলাম যে এখানটায় তারেক রহমান, যে বিএনপির অন্যতম নেতা, শীর্ষস্থানীয়, তিনি যেটি বলছিলেন যে মূলত সাতক্ষীরায় তারা যদি নির্বাচিত হন, তাদের দলের ইশতেহারে যেটি রয়েছে এখানটায় মূলত যে পর্যটন সম্প্রসারণ এবং সেই সাথে কর্মসংস্থানের বিষয়ে তারা ভালোভাবে কাজ করবে। সেই ক্ষেত্রে জামায়াতের ভাবনাটা কি থাকবে সমস্যা নিরসনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন টিভির মাধ্যমে সারা দেশবাসী, প্রবাসী যারা আমাদের কথা শুনছেন, সকলকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। দেখুন প্রিয় ভাই সব, আমার সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্ত উপকূলবর্তী ম্যানগ্রোভ সুন্দরবন, পাশে আছে বঙ্গোপসাগর। অপার সম্ভাবনায় সমৃদ্ধ এই জনপদ 54 বছর দেশের প্রকৃত কল্যাণ সাধিত হয়নি। কী কারণে সেটা নিয়ে এখানে বিতর্ক নয়, তবে সেখানে মূল কথা হলো একটি মাত্র ইস্যু যদি সামনে আনা যায়, যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির মূলোচ্ছেদ করলে এই বাংলা দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ বাংলাদেশে পরিণত হতে পারে বলে আমরা মৌলিকভাবে মনে করি। সেই প্রেক্ষিতে জুলাই বিপ্লবের যে জুলাই সনদের যে সমস্ত দাবি প্রত্যাশা, এটা পূরণের ব্যাপারে
জামাত ইসলামী শতভাগ এখানে আমরা আপোষের দেখেছিলাম ভূমিকা পালন করবে। সেই সাথে আমার প্রিয় সাতক্ষীরা 54 বছর ধরে বঞ্চিত, সমগ্র বাংলাদেশের মধ্যে আমার সাতক্ষীরা হোয়াইট গোল্ড চিংড়ি মাছ সহ এখানকার ফলমূল রপ্তানিতে বাংলাদেশের অর্থনীতিতে সর্বোচ্চ ভূমিকা পালন করে, কিন্তু তার ন্যায্য হিসাব পায়নি। আমরা মনে করি এবারকার প্রেক্ষাপটে জাতির যে প্রত্যাশা, আমার সাতক্ষীরার 4টি আসনে এমন ব্যক্তিদেরকে আমরা মনোনয়ন দিয়েছি যারা শিক্ষা দীক্ষায়, অভিজ্ঞতায়, সততায়, নিষ্ঠায়, সিনসিয়ারিটিতে, অনেস্টিতে তারা সাতক্ষীরা জনপদের সেরা মানুষ। অতীতের মতো তারা বিজয়ী হবে এবং বিজয়ের মাধ্যমে আমার পলাশ ভাই যেমন বললেন যাবো, আমরা একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এখানে লবণাক্ত একটি অন্যতম সমস্যা কিন্তু রয়ে গেছে সেই ক্ষেত্রে, এবং সেই সাথে আমরা দেখেছিলাম যে দুর্গম অনেক এলাকায় পর্যাপ্ত পরিমাণে হাসপাতাল কিংবা চিকিৎসা সেবার কিন্তু বেহাল দশা। সেই ক্ষেত্রে আপনাদের ভাবনা। ধন্যবাদ ভাই, আমি আপনার প্রশ্নে আসতেছি। আমি একেবারে এক সেন্টেন্সে বলে দিতে চাই, সাতক্ষীরার এই 54 বছরের অধিকার আমরা ছিনিয়ে আনবো প্রয়োজনে। সেক্ষেত্রে সাতক্ষীরার সুন্দরবনের পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করা, সাতক্ষীরায় বিমানবন্দর স্থাপনের মাধ্যমে বিদেশি পর্যটককে টেনে নিয়ে আসা, সাতক্ষীরা যশোর থেকে সুন্দরবন পর্যন্ত রেল লাইন প্রতিষ্ঠা করা। আমরা আবার কিছুক্ষণ পর আসছি আপনার কাছে। এবার একটু আমরা আসছি সার্বিকভাবে, আমরা আবার শুনবো। আমরা একটু আমাদের আরেকজন অতিথি রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই। আমাদের সাথে একটু আমরা একটু শুনতে চাই, সেটি হচ্ছে যে এনসিপির প্রতিনিধি যিনি রয়েছেন, যে আপনারা তো নতুনভাবে রাজনৈতিক ভাবনা নিয়ে আপনারা এসেছেন এখানটায় সাতক্ষীরায়, মূলত যে পরিবেশ কিংবা শিক্ষা, সেই সাথে নৌপথের যে সম্প্রসারণ, সেটি কিন্তু বড় একটি সমস্যা হয়ে রয়ে গেছে। আপনারা সেটি নিয়ে কি ভাবছেন মূলত? বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু সবাইকে, এবং আজকে এখন টিভি মাধ্যমে সারা দেশবাসী তথা আমাদের সামনে উপস্থিত যত গণ্যমান্য ব্যক্তিবর্গ দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। বিষয় সাতক্ষীরা স্বাধীনতার 54 বছর থেকেই আমরা দেখছি যে সাতক্ষীরার পুরা একটা মানে অবহেলিত একটা শহর। এখানে যেই দলই আসুক না কেন ক্ষমতায়, যে সরকারই আসুক না কেন, সর্বকালেই এই সাতক্ষীরাকে অবহেলিত হিসাবে অবহেলা চোখে দেখেছে, যার কারণে এখানে অন্য অন্য ডিস্ট্রিক্টের মতো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তো আমি মনে করি জাতীয় নাগরিক পার্টির যে আকাঙ্ক্ষা নিয়ে এই দল গঠন হয়েছে, যে এখানে বৈষম্য থাকবে না বা অন্য অন্য হচ্ছে রাজনীতিবিদরা যেভাবে করছে, এখানে একটু ভিন্নতা নিয়ে জাতীয় নাগরিক পার্টি চিন্তা করছে যে এই যে জুলাই অভ্যুত্থানে আপনারা জানেন 2000-এর অধিক শহীদ হয়েছে, তাদের রক্তের যে দাবি, সেই দাবি নিয়েই আমরা কাজ করতে চাচ্ছি। যদি আমরা শুনতে চাই যে আপনাদের শিক্ষা স্বাস্থ্য নিয়ে, তো জি, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমাদের যে এখানে আপনারা জানেন যে একটা মানে হসপিটাল আছে যেটা 250 শয্যা বিশিষ্ট, কিন্তু এখানে ব্যবস্থাপনা খুবই দুর্বল, নাজুক। আর একটা মেডিকেল কলেজ হয়েছে, সেখানেও দেখতেছি বিভিন্ন রকম অনিয়ম, ইতিমধ্যে নির্মাণের ক্ষেত্রেও অনিয়ম বা সব জায়গায়। এবং আমরা চাই যে দুর্নীতিটা একেবারে সমাজ থেকে যদি উঠানো সম্ভব হয়। আপনার কাছে আবারও আসবো, আমরা একটু যেতে চাই, আমাদের সাথে আরেকজন রয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি, আমরা একটু তার কাছে শুনতে চাই যে আমি যদি ভুল না করে থাকি, আপনি চিংড়ি হ্যাচারি মালিক সমিতিরও সাথে যুক্ত রয়েছেন। এরপরেও চিংড়ির এমন অবস্থা কেন, বেহাল দশা কেন, যদি বলতেন? একটা সময় তো ভালো ছিল খুব। জি, ধন্যবাদ। আসলে সাতক্ষীরা নিয়ে কথা বলতে গেলে সাদা সোনা খ্যাত চিংড়ি কিন্তু অন্যতম। এটা সাতক্ষীরাতে সিংহভাগ, দেশের সিংহভাগ চিংড়ি কিন্তু সাতক্ষীরা জেলাতে উৎপন্ন হয় এবং এইটাই বিদেশে রপ্তানি হয় এবং সেখান থেকে আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড এই বিষয়টা, এবং এখন থেকে আমাদের যে বৈদেশিক মুদ্রা আসে আমাদের উন্নয়নে, দেশের উন্নয়নের কাজ হয়। কিন্তু সেই অর্থে আমার সাতক্ষীরা জেলা কিন্তু অনেকটা বৈষম্যের শিকার আছে। আমরা এই জন্য বলবো যে দেখেন রাস্তাঘাটের কি বেহাল অবস্থা। আমাদের বিশাল সুন্দরবন সম্ভাবনাময়, কিন্তু এখানে হয়তো 2% মানুষ ব্যবহার করতে পারে, কিন্তু যদি আন্তর্জাতিক মানে যদি এটাকে সেভাবে নজর দেওয়া হতো তাহলে কিন্তু এটা বিশাল। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটু আসবো। দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতি
বিরতির পর আবারও স্বাগত ভোটারের ইশতেহারে। আমরা রয়েছি সাতক্ষীরা জেলায়। আমরা কথা বলছিলাম রাজনীতিবিদদের সাথে, এবার একটু যুক্ত হতে চাই। আমাদের সাথে রয়েছেন এখানকার ভোটাররা। একটু জানতে চাই যে আপনাদের কাছে, দলগুলোর কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? আমার নাম আলী মুক্তাদার হৃদয়। আমার বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক দল আছে, আমার প্রত্যাশা হচ্ছে সাতক্ষীরার সুন্দরবনের যে পর্যটন শিল্প আছে সেখানে অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তারা কি করবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম, দেখছিলেন যে অবকাঠামোগত উন্নয়নের কথা বলছিল যে সাতক্ষীরার যে সুন্দরবনের পর্যটন ঘিরে। আপনার কোনো কোশ্চেন রয়েছে? আমার নাম এস.এম. বিপ্লব হোসেন। আমার প্রশ্ন, আমাদের সাতক্ষীরার যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই লাজুক। এক্ষেত্রে এত বছরে কোনো উন্নয়ন হয় না, তা আমরা যে দলই ক্ষমতায় আসুক তাদের পরিকল্পনায় আমাদের উন্নয়নের জন্য কি কি থাকবে? ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে কি এদিকে? আমি আজিজুর রহমান শাওন। আমার প্রশ্ন জেলা বিএনপির আহ্বায়ক মহোদয়ের কাছে। জেলা বিএনপির তার সাংগঠনিক কার্যক্রম এবং তার দলের অবস্থান কি, এটা আমরা জানতে চাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানকার যারা ভোটার রয়েছে তারা কিন্তু নানাভাবে বলছিল তাদের যে পর্যটন এবং সেই সাথে রাজনৈতিক আবহ। আমরা এখানে আবার একটু কথা বলতে চাই। আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা আবার একটু যেতে চাই, যেহেতু কিছুদিন পরেই সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আমরা এখানে এসে শুনছিলাম একজন ঠিক এভাবেই বলছিল যে ভোট যাকে দেওয়া হোক, তারেক রহমানই ক্ষমতায় আসছে। আসলে মানুষের ভাবনাটা এমন কেন, যেহেতু আপনাদের এই আসনগুলো ঘিরে জামায়াতের একটি অন্যরকম প্রভাব দেখা যায় ভোটের মাঠে? আপনাদের অবস্থানটা কি এক্ষেত্রে একটু জানাবেন যদি? না, এটা আসলে একটা ঐতিহাসিক ব্যাপার যে আপনি যদি ৭১-এর পর থেকে দেখেন, আমাদের দল সবসময় গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি আবার শেখ মুজিবের বাকশাল যে স্বৈরাচার ছিল সেটার ৭ই নভেম্বরের পরে উনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আবার আমাদের আপসের নেত্রী ৮ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ১৮ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। এদিকে আরও দুইটি স্বৈরাচার এসেছিল, এরশাদ এবং শেখ হাসিনা। তো এই যে গণতান্ত্রিক মনোভাবাপন্ন জনগণ, এরা জানে যে আমাদের যে ইতিহাস যদি দেখে তাহলে আমরা সবসময় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে উন্নয়নের রাজনীতি উনি প্রচলন করেছেন। এবং ভোটারদের মধ্যে যে ব্যাপারটা হলো, সাতক্ষীরার ব্যাপারটা একটু আলাদা। সাতক্ষীরা আমাদের জামাতের ভাইরা একটু শক্তিশালী আছে, কিন্তু আপনি যদি সার্বিকভাবে সমস্ত দেশের কথা চিন্তা করেন, জামাত এই পর্যন্ত ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ মনে ৩১টা আসন পেয়েছে, তাও আমাদের সঙ্গে জোট করে। হঠাৎ করে তো দিন রাত হয় না, রাত দিন হয় না। ইতিহাস বদলাতে গেলেও সময় লাগে। তো সুতরাং সাধারণ জনগণ তো মনেই করতে পারে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের ভোটে আবারও সরকার গঠন করবে। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু যেতে চাই। আমাদের সাথে রয়েছেন যে জামায়াতের প্রতিনিধি। আমরা এখানটায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, বিশেষ করে ভোটাররা যেটি বলছিল যে জামায়াতের একটি বেশ ভালো সংখ্যক ভোটার রয়েছে এবং আসনগুলোর মধ্যে আমরা দেখেছিলাম পরিসংখ্যান রয়েছে। আপনাদের কি এটার মধ্যেই সন্তুষ্ট থাকতে চান কিনা, কিংবা আপনারা নির্বাচন ঘিরে আপনাদের পরিকল্পনা কি রয়েছে, ছোট করে একটু বলতেন? দেখুন সাংবাদিক ভাই সব, আমরা গোটা দেশের যে বাস্তবতা, আমি আগের এক কথায় বলার চেষ্টা করেছি, বাংলাদেশের অপর রাজনৈতিক দল এক বা একাধিকবার সরকার গঠন করে দেশ জাতিকে কি দিতে পারে তা স্বাদ দেশবাসী পেয়েছে। জুলাই বিপ্লবের পরে মানুষের প্রত্যাশার পরিবর্তন ঘটেছে। এমত অবস্থায় জামায়াত ইসলামী বলে কোনো কথা নয়। দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক, দুর্নীতি নির্মূল হোক, এই বাস্তবতায় দেশের জনগণ জামায়াত ইসলামীকে এখন এই বিচারে দুর্নীতি দমন, সন্ত্রাস দমন ইত্যাদি এই সমস্ত কাজ জামাত ব্যতীত অন্য কোনো দলের দ্বারা সম্ভব হলে অতীতেই হতো। এমত অবস্থায় দেশবাসী এখন জামাত ইসলামীকে নতুন প্রত্যাশা দেখছে। একটু শুধু ছোট করে একটু জানতে চাই, জামায়াতের কথা আপনি বলছিলেন, আপনাদের এখানকার অবস্থান। সেই ক্ষেত্রে আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বিএনপির কথা বলছে। এটি কেন আসলো? মানে আপনাদের অবস্থান আসলে কি এখন বর্তমানে? দেখুন ভাই, আপনি একজন সাংবাদিক হিসাবে মানুষের সঙ্গে কথা বলেন, দৈব চয়ন প্রক্রিয়ায় কথা বলেন। ৩ জন মানুষের কথাই ওই জনপদের সকল মানুষের অভিব্যক্তির প্রকাশ ঘটে না। ইতিহাস নিয়েই এই সাতক্ষীরায় বিগত দিনগুলোতে যেটা নির্বাচন বলতে যেটা বোঝায়, যেটা হয়েছে সাতক্ষীরার জামাতের প্রতিনিধিরাই বিজয় হয়েছে। সেজন্য আপনি ২-৪ জন লোকের কথা শুনেছেন, তারা যে ঘরানার মানুষ সেই ধরনের কথাই বলেছে। অপমার সাতক্ষীরার যে মানুষের সেন্টিমেন্ট,
এখানে আমরা আশা করি 4টা আসনে জামায়াত দল বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এবার একটু মানে যেতে চাই, আমাদের সাথে রয়েছেন যে এনসিপির যে প্রতিনিধি। আপনারা তো হচ্ছে বিশেষ করে যে 24-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা, এরপরই রাজনৈতিক দল গঠিত হয়েছে। এই ক্ষেত্রে এবারে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট একটি অন্যতম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে এনসিপি তো জামায়াতের সাথে জোটে গিয়েছে। আপনারা গণভোট নিয়ে কতটুকু কাজ করেছেন এবং সেই সাথে ভোটারদের জন্য বিশেষ করে বা এই এলাকার যারা জনগণ আছে তাদের জন্য আপনাদের ভাবনাটা কি মূলত রাজনৈতিকভাবে যদি বলতেন? যে গণভোট নিয়ে যে ভাবনাটা, তার আগে আমি একটু কথা বলতে চাই। যেমন আমাদের যে জামাত ইসলাম বা বিএনপি বলে কথা না, এখানে বড় দল বা ছোট দল বলে কোনো কথা নেই। কথা হচ্ছে একটাই, যে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ এখন যে ভাবনাটা ভাবতেছে সেটা হচ্ছে যে এই দেশ এবং মাটি নিয়ে কারা ভাবতেছে, সাধারণ মানুষ, মাঠ পর্যায়ের মানুষদেরকে নিয়ে কি ভাবতেছে। এবং জামাত ইসলাম না, এখানে আমাদের একটা জোট হয়েছে, 11 দলীয় জোট। এই জোট আমি মনে করি আমার মানে সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি, তাতে সাধারণ মানুষ সারা বাংলাদেশেই এই জোটকেই জয়যুক্ত করবে বলে আমি বিশ্বাস করি। একটু জানতে চাই সেটি হচ্ছে আপনারা দল হিসাবে কতটুকু মানুষের মধ্যে পৌঁছাতে পেরেছেন? আমরা দল হিসাবে আমি মনে করি যে সর্বস্তরে পৌঁছাইছি, এবং বিগত ধরেন 15 বছর 16 বছর কোনো ইলেকশন হয়নি। এখন এই মুহূর্তে স্বল্প সংখ্যক জরিপে যদি কেউ আশা করে বা কেউ মনে করে যে এই দল জয়যুক্ত হবে, সেটা মনে হয় ভুল হবে, এবং এটা ভুলের ভিতরে তারা বিরাজ করছে আমি মনে করি। আর হচ্ছে আমরা জনগণের কাছে পৌঁছাতে পেরেছি আমার বিশ্বাস। যদিও আমরা একেবারে নতুন একটা দল, সময় লাগবে আমাদের, কিন্তু আমাদের যে জোটে আমরা যে দলগুলো আছি তারা সবাই। বিরুদ্ধে তো অনেকগুলো অভিযোগ আছে, বিশেষ করে ছোট বড় অনেকগুলো অভিযোগ। আসলে অভিযোগগুলো আপনারা তো বেশ জানেনই। দেখেন, একটা বিষয় হচ্ছে, আমি বলি অভিযোগের বিষয়টা, যতটুকু অভিযোগ তার চাইতে রং চং লাগানোটা বেশি। কারণ হচ্ছে যে এই দল জুলাইয়ের অভ্যুত্থানের অগ্রণী ভূমিকা রাখার পরে এই দেশের ফ্যাসিস্টরা এখনও ক্ষমতায় বিরাজমান। এই ফ্যাসিস্টরা বিরাজমান থাকা অবস্থায় এই এনসিপি বা এনসিপির সাথে যারা আছে তাদেরকে একটু কালিমা তো লাগাবেই। এটা আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এবং ধৈর্য ধরে আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু যেতে চাই আমাদের আরেকজন যে রয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি। আপনি তো শুনছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কথা। এখানটায় যেমন ভোটাররাও বলছিল যে কর্মসংস্থানের একটা ব্যাপার বলছিল, এবং রাজনৈতিকভাবে নানা প্রশ্ন রয়েছে। বর্তমান যে পরিস্থিতি কিংবা লেভেল প্লেইং ফিল্ডের অবস্থা যদি বলি, সার্বিক বিষয়ে আপনি কি দেখছেন এখানকার মূলত সাতক্ষীরায়? আমি সাতক্ষীরার মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, এটা নিঃসন্দেহে। এবং এখানে আমরা যে দেখি, সাধারণভাবে দৃষ্টিকোণ দেখি যে আমাদের উভয় দল যারা আছেন এখানে সহাবস্থানে আছে এবং খুব শান্তিপূর্ণভাবে তাদের প্রচার প্রচারণা করছেন। আমি ধারণা সবাই প্রত্যাশা করে, অনেক তরুণ সমাজ আছে যে এবার সুন্দরভাবে নির্বাচন অংশগ্রহণ করবে। দীর্ঘদিন নির্বাচন অংশগ্রহণ করতে পারি নাই, সেই হিসাবে আমি মনে করি যে সাতক্ষীরার মানুষ সকলে সুন্দরভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত হোক। আর ব্যবসা হিসেবে আমরা চাইব যে এই নির্বাচনে না হওয়া পর্যন্ত অনেক ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে এবং কাজকর্ম বেকারত্ব বেড়ে গেছে। এই জন্য আমরা সকলেই প্রত্যাশা নির্বাচনের সময় মতো। এখানে একটা ব্যাপার রয়েছে যে সাতক্ষীরায় এত সম্ভাবনা কিংবা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে অর্থনৈতিকভাবে, সেগুলো আসলে সম্প্রসারণ এখন পর্যন্ত অনেক কিছু হচ্ছে না। সেটি কিভাবে হতে পারে যদি একটু বলতেন ছোট করে? যে আমরা মনে করি যে আমাদের যে শিল্পগুলো আছে, যে বিশেষ মৎস্য শিল্পের কথা, এটা নতুন নতুন বাজার সৃষ্টি করার প্রয়োজন এবং আমাদের জনবল বৃদ্ধি করার প্রয়োজন। মৎস্য অধিদপ্তর আছে যদিও, কিন্তু তারপরও সেভাবে প্রশিক্ষিত আমাদের বিশাল যে বেকারত্ব আছে, এদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে আমার মনে হয় তারা কর্মের মধ্যে আসবে এবং সাতক্ষীরার যে বিশাল সম্ভাবনা এটাকে ফুটিয়ে তুলতে পারবে এবং এখানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, দেশের উন্নয়নের কাজ করতে পারবে। ধন্যবাদ। আমরা আবার একটু শুনতে চাই আমাদের বিএনপির যে প্রতিনিধি রয়েছে। একদম সব শেষ একজন প্রশ্ন করছিল যে আপনাদের কাঠামো নিয়ে, মূলত জেলা যে কমিটি রয়েছে, বিশেষ করে আমি যদি বলি সামগ্রিক জেলায় আপনাদের যে অবস্থান, যেহেতু জামায়াতের এখানটায় বেশ ভালো সংখ্যক তারা আসন পাচ্ছে, বিএনপির অবস্থান নিয়ে ছোট করে একেবারে যদি বলতেন। ছোট করে যদি বলতে চাই, এক কথায় আমাদের সাংগঠনিক অবস্থান খুবই শক্তিশালী। আমাদের এই জেলায় 729টা ওয়ার্ড আছে। আমি জেলা বিএনপির আহ্বায়ক হওয়ার পরে নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং নিজে শারীরিকভাবে উপস্থিত হয়ে 665টা ওয়ার্ডে নির্বাচনের মাধ্যমে কমিটি করেছে। নির্বাচন ভাবনা নিয়ে আগামী সংসদ নির্বাচন ভাবনা এখন আমার দলের প্রার্থীরা যেখানেই যাচ্ছে একটা সুসংগঠিত
কমিটি পাচ্ছে ওয়ার্ড পর্যায় থেকে, একদম তৃণমূল পর্যায় থেকে। অর্থাৎ আপনারা তৃণমূলে গিয়ে আপনারা কাজ করছেন, সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দর্শক, আমরা আজকে সাতক্ষীরা জেলার রাজনীতিবিদ এবং ভোটারদের সাথে কথা বলছিলাম। আগামীকাল ঠিক একই সময়ে বিকেল 4:30 আমরা খুলনা থেকে যোগ দিব আপনাদের সাথে ভোটারের ইশতেহার নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার আমন্ত্রণ রইল।